নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মামলার মাঝেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার, এজলাসে কি চলছে? সুপ্রিম কোর্টের ভিতরের এক্সক্লুসিভ ছবির সামনে। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। ভোটের আগে ফের অশান্ত কেশপুর, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৮, জখম বহু কর্মী। বেটি বাঁচাও স্লোগানে শেষ, যোগীরাজ্যে অষ্টম শ্রেণীর ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ সহপাঠীদের চিকিৎসকের কাছে যেতেই যা সামনে এলো। সাদা শাড়ি, গলায় কালো চাদর, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি বার্তা দিলেন মমতা? সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। ভোটমুখী বঙ্গে বিজেপি শুধু মঞ্চেই, দিল্লিতে রাতের বৈঠকে সুকান্তদের ক্ষুব্ধ, নবীন বললেন পথে নামুন। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাস কাটতে না কাটতেই রাজ্যে ফের বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান, প্রচুর ক্ষয়ক্ষতি। মাধ্যমিক শেষ হলে বিয়ে দিয়ে দেবে বাবা, ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিল কিশোরী। চলন্ত বাসে বিহার থেকে বাংলায় আসা দম্পতির গয়না, টাকা চুরি, ধৃত তরুণী, উদ্ধার সামগ্রী। বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে শেষ ফোনে কার সঙ্গে কি কথা বলেছিলেন অজিত পাওয়ার, প্রকাশ্যে অডিও। গোলপার্কের গন্ডগোলে গ্রেপ্তার আরও 2, ধৃতের সংখ্যা বেড়ে 19, 2 গোষ্ঠীর মাথারা অধরাই, পাকড়াও সাগরেদরা। কয়লাকাণ্ডে 25 রেখে 75 ভাগ কাদের দিতেন? বুদবুদে রশিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। প্রদেশ কংগ্রেস নিয়ে বিস্ফোরক দাবি মোহাম্মদ সেলিমের, রাজনীতিটা স্পষ্ট করতে হবে, ভোটের আগে কার সাথে জোট বলে দিলেন। পাকিস্তানে বালোচ বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে নিহত 22 পাক সেনাসহ 255 জন। তবে কি বাতিল হয়ে যাচ্ছে সমস্ত 10 টাকার নোট? ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। রাষ্ট্রপতি শাসনের দিন ফুরল, তবে শীঘ্রই বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর। মহিলাদের সমস্যা শুনবেন মহিলা অফিসার, বারুইপুর থানায় এই প্রথম মহিলা হেল্প ডেস্ক, চালু হলো সাইবার সেলও। লাদাখ ইস্যুতে উত্তাল সংসদ, রাহুলের ভাষণ থামানোর অভিযোগ, স্পিকারকে কাগজ ছুঁড়ে সাসপেন্ড 8 কংগ্রেস সাংসদের। সন্তানের সামনে স্বামীর বুকে বসে মারধর বধূর, প্রতিবাদ না করে পড়ে পড়ে মার খেলেন যুবক, ভাইরাল ভিডিও। কমিশনের খাতায় 2 ছেলে বেড়ে 6, এসআইআর শুনানিতে 4 খাসি এনে প্রতিবাদ ব্যক্তির। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। 2026-এ এবার খেলবে মাওবাদীরা, ভোটের মুখে পুরুলিয়ায় পোস্টার ঘিরে ঘনাচ্ছে রহস্য। কোনটা লাগবে খালি বলুন, বুকে পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির 27 বছরের দিনমজুর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে উত্তেজনার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে রাষ্ট্রের নজর। এসআইআর মামলা শুনানি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে রয়েছে এবং এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সওয়াল করতে পারেন, এই সম্ভাবনা ঘিরে সকাল থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছেছেন, যা সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। আগেই মমতা স্পষ্টভাবে বলেছিলেন প্রয়োজনে তিনি মানুষের পক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যুক্তি দেবেন। তবে এদিন তিনি আইনজীবীদের মতো কালো গাউন পরে আদালতে হাজির হননি, বরং সাদা শাড়ি ও গলায় কালো চাদর ছিল বলে দেখা গেছে, যা রাজনৈতিক জল্পনার মাত্রা বাড়িয়েছে। তার উপর বিজেপি নেতা দিলীপ ঘোষ এসআইআর ইস্যুকে গুরুত্ব না দিয়ে কটাক্ষ করে বলেছেন, ভোটে হারার পর কিছু তো করতে হবে, তাই এই উদ্যোগ। তিনি আরও বলেন, মমতা হয়তো মনে করেন এপ্রিলের পর সরকার থাকবে না, তাই বিকল্প পথ খুঁজছেন। এসআইআর নিয়ে দিল্লি সফরের সময় মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকও করেছিলেন, যেখানে তিনি দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ তুলেছেন। দিলীপ ঘোষ এই অভিযোগ নিয়েও কড়া প্রশ্ন তুলেছেন এবং এটিকে নাটক বলেই অভিহিত করেছেন।
নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পথ অবরোধ, ঘটনাকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। দিনের শুরুতেই উত্তেজনা নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ ঘিরে বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব সোনাচূড়ায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেণীমাধব মণ্ডল। তিনি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা। অভিযোগ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম হিজলি শরীফ রাজ্য সড়কের উপর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় কিছু যুবক তাঁর উপর চড়াও হন। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবকরা তৃণমূলের কর্মী বলে দাবি বিজেপির। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির নন্দীগ্রাম 3 মণ্ডল সভাপতি বটকৃষ্ণ দাসের বক্তব্য, বাজার সংলগ্ন এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নিতে চায়নি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম বলেন, কী কারণে পথ অবরোধ হচ্ছে জানি না। আমাদের 4 জন ছেলে যাচ্ছিল, নামাজ পড়ায় ফিরছিল। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে যায়। হঠাৎ করে 3-4 ছেলে রাস্তার ধারে বসে মদ খাচ্ছিল। ওরাই অতর্কিতে হামলা চালিয়েছে। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকাকালীন সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করবেন কিনা, এই প্রশ্ন ঘিরে বুধবার সকাল থেকেই তীব্র জল্পনা তৈরি হয়। সকাল 10টার কিছু আগে দেশের শীর্ষ আদালতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দায়ের করা মামলা শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগেই আদালত চত্বরে তার উপস্থিতি নজর কাড়ে। তবে তিনি সওয়াল করবেন কিনা সে বিষয়ে এদিনও স্পষ্ট কিছু বলেননি মুখ্যমন্ত্রী। লক্ষণীয়, তার পরনে ছিল না আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন বা সামলা, বরং সাদা শাড়ির সঙ্গে গলায় জড়ানো ছিল একটি কালো চাদর। এই কালো চাদর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এসআইআর ইস্যুতে প্রতিবাদের বার্তা দিতেই কি তিনি এভাবে আদালতে প্রবেশ করেছেন? এর আগেও নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে কালো চাদর পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর সংক্রান্ত 3টি মামলা শুনানি তালিকাভুক্ত রয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রাইন ও দোলা সেনের মামলা রয়েছে 21 নম্বরে, কবি জয় গোস্বামীর মামলা 36 নম্বরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশন 37 নম্বরে। সব মামলা শুনানি একসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন প্রয়োজনে মানুষের হয়ে সওয়াল করবেন। ফলে আজ তিনি নিজেই আদালতে বক্তব্য রাখবেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বাম আমলে বারবার খবরের শিরোনামে উঠে আসত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। রাজনৈতিক হিংসা ছবির সামনে আসত। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের আলোচনায় কেশপুর। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত অবস্থায় 8 জন বিজেপি কর্মীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কেশপুর ব্লকের 7 নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায় একটি অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ঠিক সেই সময় তাদের উপর বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ বিজেপির। শরীরের বিভিন্ন জায়গায় চোট পান বিজেপি কর্মীরা। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনার খবর পেয়ে ভিডিও কল করে পরিস্থিতির খোঁজ খবর নেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসকে ভিডিও কল করেন তিনি। জেলা সভাপতির কাছে ঘটনার সম্পূর্ণ বিবরণ শোনেন। ভিডিও কলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। দিন কয়েকের মধ্যেই আনন্দপুরের রামাকাটায় কর্মসূচি নেওয়ার কথাও জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন, আমি যতদূর খবর পেয়েছি ওরা জঙ্গলে পিকনিক করছিল, মদ খেয়ে নিজেদের মধ্যে মারপিট করে, পথে মহিলাদের টোন কাটছিল। তৃণমূলের কেউ এই ঘটনায় যুক্ত নয়, এটা বিজেপির অন্তর্কলহ। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্ত থেকে মেলে ধর্ষণের খবর। এই ঘটনা যেন দিনে দিনে মারণব্যাধির মতো হয়ে উঠেছে, যা সমাজ থেকে কিছুতেই নিরাময় করা যাচ্ছে না। বিশেষ করে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের যৌন লালসার শিকার হচ্ছে নাবালিকারা। এই অপরাধের প্রবণতা বাড়ছে নাবালক স্কুল ছাত্রদের মধ্যে।
উত্তরপ্রদেশের দেউরিয়ার রাঢ় থানা এলাকা থেকে এক নৃশংসত ঘটনার সামনে এসেছে। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে তারই সহপাঠীরা মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা 2 মাস পর চিকিৎসকের কাছে গেলে শারীরিক পরীক্ষা করে জানা যায় নাবালিকা গর্ভবতী। তারপরে ঘৃণ্য এই অপরাধ প্রকাশ্যে আসে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নভেম্বর মাসে, যখন ছাত্রী স্কুলে ছিল। শিক্ষকের অনুপস্থিতির সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীর ক্লাসের কিছু ছেলে প্রসাদের নাম করে মিষ্টি বিতরণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তাকে ঘুমের ওষুধ মেশানো লাড্ডু খাওয়ানো হয়েছিল। যখন সে জ্ঞান হারাতে শুরু করে তখন অভিযুক্তরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্তদের মধ্যে একজনের বাড়িতে নিয়ে যায়, যেখানে তাকে গণধর্ষণ করে। যারা এই কাজ করেছে সেই দলে ছাত্রীটির একজন সহপাঠী এবং একজন প্রাপ্তবয়স্ক ছাত্র ছিল। ঘটনা নিয়ে মুখ না খোলার জন্য নাবালিকাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অপরাধীরা ছাত্রীকে বলে হুমকি দেয় যে তারা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছে এবং সে যদি মুখ খোলে তাহলে তা অনলাইনে ভাইরাল করে দেওয়া হবে। ভয় পেয়ে ছাত্রীটি 2 মাস ধরে এই ঘটনার কথা গোপনে রেখেছিল। ঘটনার 2 মাস পর নাবালিকা পেটে ব্যথার কথা জানলে অপরাধটি সামনে আসে। তার উদ্বিগ্ন বাবা মা তাকে আল্ট্রাসাউন্ডের জন্য নিয়ে যান এবং ফল দেখে তারা হতাশ হয়ে পড়েন। সেই সময়ে নাবালিকা 2 মাসের গর্ভবতী ছিল। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নির্যাতিতা অবশেষে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলেন। তারপর নির্যাতিতার মায়ের অভিযোগের পর লার পুলিশ 31 জানুয়ারি একটি এফআইআর দায়ের করে। স্টেশন হাউস অফিসার SHO সন্তোষ কুমার নিশ্চিত করেছেন যে দ্রুত তদন্তের মাধ্যমে প্রাথমিক অভিযুক্ত শুভম সাইনি এবং তার এক কিশোর সহযোগীকে গ্রেপ্তার করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুর 1 সপ্তাহ পর প্রকাশ্যে এলো তাঁর শেষ ফোনালাপের অডিও। এনসিপির তরফে প্রকাশিত সেই রেকর্ডিং ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 66 বছর বয়সী এই প্রবীণ নেতার মৃত্যু হয়েছিল বারামতির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় মৃত্যুর আগে শেষবার ফোনে কথা বলেছিলেন দলের সদস্য সৃজিত পাওয়ারের সঙ্গে। সেই কথোপকথনে অজিত পাওয়ার বলেন, সমস্ত জাতি ও ধর্মকে আমাদের সঙ্গে করে চলতে হবে। উত্তরে সৃজিত জানান তিনি নিজের মতামত তুলে ধরেছিলেন। তখন অজিত বলেন, মালি সম্প্রদায়কে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে। আমরা সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি। কথোপকথনের শেষে সৃজিত সম্মতি জানান। সৃজিত পাওয়ার জানিয়েছেন, এই অডিও প্রকাশের উদ্দেশ্য হল মানুষকে জানানো। শেষ মুহূর্ত পর্যন্ত অজিত পাওয়ার সাম্য ও ন্যায়ের রাজনীতির কথাই ভেবেছেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত বার্তা জবাব দিতে গিয়েই এই কথা হয়েছিল এবং নেটওয়ার্ক সমস্যার কথা উল্লেখ করেছিলেন অজিত। উল্লেখ্য, মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার পরদিন বারামতিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। তার মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতি শোকের ছায়া নেমে এসেছে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনও টাটকা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল দেখেছিল রাজ্য। ফের আগুনের খবর। এবার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো একের পর এক দোকান। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে। সব মিলিয়ে ফের অগ্নিকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়ালো। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একাধিক দোকান। চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানার লক্ষ্মীকান্তপুর বাজারে। অভিযোগ, একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়েছে একাধিক দোকান। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। ব্যবসায়ীদের মাথায় হাত। এবারের শীতের শহর কলকাতায় রাজ্যের অন্যত্র একের পর এক অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে। যতুগৃহে পরিণত হয়েছে যেন। তবে সবচেয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটেছিল আনন্দপুরের নাজিরাবাদে। নিউ ফারাক্কা উচ্চ মাধ্যমিক স্কুলের এক পরীক্ষার্থীর বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। মঙ্গলবার সহপাঠীদের মতো বছর 16 মেয়েটিও দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে বেরিয়েছিল। জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু পরীক্ষা ভীতির চেয়েও কিশোরী মনের কোণে ছিল অন্য আতঙ্ক। বাবা বলেছেন, মাধ্যমিক পরীক্ষা মিটলেই তোর বিয়ে, এখনই বিয়ে করতে হবে, আর পড়াশোনার করতে পারবো না। এমনই 7-5 ভাবতে ভাবতে পরীক্ষা কেন্দ্রের বদলে গঙ্গার ধারে উপস্থিত হয়েছিল ছাত্রী। এক মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায়।
ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে নয়নসুখ এলাকার স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক স্কুলের এক পরীক্ষার্থীর বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। মঙ্গলবার সহপাঠীদের মতো বছর 16 মেয়েটিও দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে বেরিয়েছিল, কিন্তু সকলের নজর এড়িয়ে পরীক্ষা কেন্দ্রের বদলে সে হাজির হয় গঙ্গার ঘাটে। ঘাটে অনেকের চোখের সামনে গঙ্গায় ঝাঁপ দেয় কিশোরী। কয়েকজনের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফারাক্কা থানার আইসি সুজিত পাল। কেন এই কাজ করতে গেলে সকলের প্রশ্নে কান্নায় ভেঙে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে শান্ত করার চেষ্টা করেন পুলিশ আধিকারিকেরা। খানিক সামলে উঠে ছাত্রীটি জানায়, মাধ্যমিক পরীক্ষা মিটে গেলেই তার বিয়ে দিয়ে দেবেন বাবা মা, কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। বাড়িতে কেউ তার কথা শুনতে চাইছেন না, তাই নিজেকে শেষ করে দিতে চাইছে। আবার কান্নার দমক বাড়ে। পুলিশ কিশোরীটিকে আশ্বস্ত করে। আইসি বলেন, নাবালিকা অবস্থায় কারোর বিয়ে হওয়া আইনত অপরাধ। তেমনি হলে পুলিশ মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেবে। এরপর মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মাকে ফোন করে পুরো বিষয়টি জানিয়েছে পুলিশ। দম্পতিকে থানায় তলব করা হয়েছিল। অভয় পেয়ে শান্ত হয়েছে মেয়েটি। পুলিশই গাড়ি করে তাকে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছিল। ইংরেজি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরেছে সে। জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, এমন অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করা হবে। মহিলাদের সমস্যা নিয়ে প্রকাশ্যে বা থানার টেবিলে বলতে অনেকেই সংকোচ বোধ করেন, তাই এবার বারুইপুর থানায় নয়া উদ্যোগ নেওয়া হলো। মহিলাদের কথা ভেবে বারুইপুর থানায় এই প্রথম মহিলা হেল্প ডেস্ক চালু করা হলো। সেখানে মহিলারা নিজেদের সমস্যার কথা মহিলা অফিসারের কাছে জানাতে পারবেন। একই সঙ্গে বারুইপুর থানায় সাইবার সেলও চালু করা হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাইবার প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে। প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে তথা সাইবার প্রতারণার অভিযোগ নিতে আলাদা সেল তৈরি করল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার এই সেলের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত। বারুইপুর থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার জানান, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। টাকা হারানোর পর পদক্ষেপ করতে যত দেরি হবে তত উদ্ধারের সম্ভাবনা কমবে। সেই কথা মাথায় রেখেই এই সেল 24 ঘন্টা চালু রাখা হবে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গত কয়েক মাসে চুরি বা হারিয়ে যাওয়া প্রায় 25টি মোবাইল উদ্ধার করে এদিন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীর হাতেও খোয়া যাওয়া টাকার বড় অংশ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। লাদাখে চীনা আগ্রাসনের ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠল সংসদ। মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও লোকসভায় বিষয়টি তুলতে গিয়ে বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার ভাষণ মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত 8 জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। রাহুল গান্ধী এদিনও দাবি করেন, 2020 সালের গালওয়ান সংঘর্ষের আগেই ভারত ধীরে ধীরে চীনের কাছে জমি হারাচ্ছিল। সরকার এ বিষয়ে নীরব থেকেছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে তিনি প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের একটি অপ্রকাশিত জীবনী গ্রন্থ থেকে উদ্ধৃতি তুলে ধরার চেষ্টা করেন। তখনই বিজেপি সাংসদদের তীব্র আপত্তি শুরু হয়। অভিযোগ, শাসক দল ও স্পিকারের হস্তক্ষেপে রাহুলের বক্তব্য থামিয়ে দেওয়া হয়। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। লোকসভায় হট্টগোলের মধ্যে স্পিকারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে কয়েকজন কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। এই আচরণকে অভব্য আখ্যা দিয়ে তাঁদের সাসপেন্ড করা হয় বলে সংসদীয় সূত্রে খবর। এক সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদের বক্তব্য, রাহুল গান্ধী যাচাই করা নথির ভিত্তিতেই কথা বলছিলেন, আমরা প্রতিবাদ করায় শাস্তি দেওয়া হলো। অন্যদিকে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, রাহুল গান্ধী সাংসদ ও গণতন্ত্রকে অপমান করেছেন। তিনি দেশের জওয়ানদের মনোবল ভাঙার চেষ্টা করছেন। এর আগের দিন সোমবারও একই ইস্যুতে তীব্র বিতর্ক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আপত্তি জানিয়ে বলেন, অপ্রকাশিত কোনো বই থেকে সংসদে উদ্ধৃতি দেওয়া যায় না। স্পিকারও এই মতকে সমর্থন করেন। ফলে রাহুলের তোলা লাদাখ প্রসঙ্গ কার্যত চাপা পড়ে যায়। মঙ্গলবারও সেই ঘটনাটি পুনরাবৃত্তি হলো, যার জেরে সংসদের ভিতরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। আজ 4 তারিখ বুধবার। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।